পড়ছিলাম আমার কাছে তুমি অন্যরকম, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 6। মেসেজটা পড়ে প্রার্থনা দাঁতে দাঁত পিষল। সে কি তার ভাইয়ের সঙ্গে সাক্ষাতের কথা বলেছে? গজগজ করতে করতে লিখল, আসুন একবার, আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবে আমার ভাইয়া। অ্যাড্রেসটা দাও, না দিলে যাব কিভাবে? আপনি আর মেসেজ দিবেন না আমাকে, অসভ্য লোক। প্রার্থনা বাটন চেপে ফোন রেখে দিল। সাপের মতন ফুসফুস করতে করতে বকতে লাগলো ছেলেটাকে। মিনিট 2 পর ফোনটা কেঁপে উঠল শব্দ করে। হাতে নিয়ে দেখলো ছেলেটার মেসেজ ঠান্ডা হয়েছে এখন। প্রার্থনা কিছুক্ষণ পর রিপ্লাই দিল না। সঙ্গে সঙ্গে সিন হয়ে রিপ্লাই এলো, কী করলে ঠান্ডা হবে? আপনি আর মেসেজ না দিলে একবার কল দিই? কেন? তোমার ভয়েস শুনবো। জীবনেও না। একবার না। আর মেসেজ দিবেন না, দিলে খবর আছে আপনার। ফোনটা ফ্লাইট মোডে দিয়ে রেখে দিল প্রার্থনা। খচ্চর বেড়া মাপ চাওয়ার পর ভেবেছিল ভদ্র সভ্য, গায়ে কথা জড়িয়ে কোলবালিশ জড়িয়ে ধরল। এখন একটা শান্তির ঘুম দেবে সে। অপরিচিত ছেলেদের সঙ্গে আজাইরা লুতুপুতু আলাপ করার মতন ধৈর্য, ইচ্ছে কোনোটাই তার নেই। সন্ধ্যা 6টা নাগাদ সরকার বাড়িতে এলো তোভা। সোফায় জিসানকে শুয়ে থাকতে দেখে কিঞ্চিত অবাক হলো সে। এই ছেলে এবার এত দ্রুত বাড়িতে এসেছে কেন? সখিনা বেগম তোবাকে দেখে বললেন, কিরে মূর্তির মতন খাড়াইয়ে আসোস কেন এমনে? দাদির কথা শুনে ঘাড় উঁচু করে তাকালো জিসান। তোবা জিসানের দিক থেকে মুখ ফিরিয়ে দাদির দিকে তাকালো। বলল, জিসান ভাইয়ের কি হয়েছে দাদি? দাদির সরল কণ্ঠ বলল, আর বলিস না, কী সব সাতার মাথা খাইছে। খাওয়ার পর পেট খারাপ হয়ে গেছে। গতকাল থেকে টয়লেট আর বিছানা দৌড়াদৌড়ি করতেছে। বাড়িতে আইসা অনেকবার হাঁকছে। এখন এইখানে আইসা নেতায় শুয়ে আছে। প্রার্থনা এগিয়ে আসতে আসতে বলল, হাঁকতে হাঁকতে ভাইয়া দুর্বল হয়ে পড়েছে, অর্ধেক শুকিয়েও গেছে দুদিনে। এখন হাগা পেলে একা একা ওয়াশরুম পর্যন্ত যেতেও পারবে না বোধহয়। ভাইয়া আর যাই করো, ড্রয়িং রুমে কাজ সেরে ফেলো না কিন্তু। দাদির কথা শুনে তোবা কোনো রকমে নিজের হাসি আটকে রাখলেও প্রার্থনার কথা শুনে আর আটকাতে পারেনি। ফিক করে হেসে উঠেছে মেয়েটা। প্রার্থনাও ঠোঁট চেপে হাসছে। জিসান দাঁত কিরমির করে শোয়া থেকে উঠে বসল, আঙুল তুলে বলল, আর একটা উল্টাপাল্টা কথা বলে তোর খবর আছে কিন্তু। প্রার্থনা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কী করবে? আজে বাজে জিনিস গিলে হাগা তো ডাইরেক্ট বানিয়ে নিয়েছো। এখন বেশি পক পক না করে চুপ করে থাকো, নয়তো কথার পেশারে অটো বেরিয়ে বাকিটুকু বলতে পারলো না প্রার্থনা। সোফা থেকে কুশন ছুঁড়ে মেরেছে জিসান, আর সেটা এসে প্রার্থনার মুখে লেগেছে। প্রার্থনা আবার কিছু বলতে নিলে আরেকটা কুশন এসে তার মাথায় লাগলো। জিসান রাগে ফুঁসছে। তোবার সামনে আর তার প্রেস্টিজ রইল না। এমন একটা বোন থাকলে শত্রুর কী প্রয়োজন? তোবা এখনও হাসছে। জিসান তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, এই শয়তান্নি, চুপ করবি নাকি মাথা ফাটিয়ে দেব? তোবা হাসতে হাসতে সিঁড়ির দিকে এগোলো, প্রার্থনার হাত টেনে নিয়ে। জিসান সোফায় বসে পড়ল। তার শরীর খারাপ লাগছে। গত পরশু রাতে স্ট্রিট ফুড খেয়েছিল। মাঝরাত থেকেই পাতলা পায়খানা। ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না। গতকাল থেকে আবার ধুম জ্বর। এই অসুস্থ শরীর নিয়ে আর হলে থাকিনি, বাড়িতে চলে এসেছে। প্রার্থনা কলেজ থেকে ফিরে তাকে দেখে আর তার হাগার কথা শুনে তখনই খেপিয়ে গেছে কতক্ষণ। এখন আবার উল্টাপাল্টা কথা বলে গেল। সে ছোটাছুটি করতে পারছে না বলে, নয়তো প্রার্থনার খবর ছিল আজ। দুর্বল শরীরটা আবার এড়িয়ে দিল সোফায়। তুবাকে নিজের রুমে নিয়ে চলে এলো প্রার্থনা। তোবা এখনও হাসছে। এই মেয়েটা এত হাসতে পারে যে একবার হাসতে শুরু করলে সহজে হাসি থামে না। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে তার। প্রার্থনা ফ্যান চালিয়ে বিছানায় বসে বলে, হাসি বন্ধ কর ভাই, হাসতে হাসতে পেটটা ফেটে যাবে তো এবার। তোবা বিছানায় বসে হাসতে হাসতে বলল, শোন, কি হয়েছে আমাদের বাড়িতে? বড় ভাইয়ার ছেলের হাগা পেয়েছে, কিন্তু সে বাড়ির কাউকে বলেনি তার হাগা পেয়েছে। সে বড় আম্মুর রুমে গিয়ে খেয়েছিল। হাগা পেয়েছে তাই খাটের নিচে হেগে চলে গেছে। বড় আম্মু আসরের নামাজ আদায় করে এসে না জেনে তাকে সেভাবেই কোলে তুলে জিজ্ঞেস করে, তার প্যান্ট কোথায়? প্যান্ট ছাড়া ন্যাংটু হয়ে ঘুরছে কেন? সে বলল সে যে প্যান্ট খুলে হাগু করেছে। এর মধ্যে বড় আম্মু চেঁচাতে লাগলো, মুহসিন মুহসিন বলে। বড় আম্মু গিয়েছিল ছাদে থেকে কাপড় আনতে। এর মধ্যে বান্দা এই আকাম করে বসেছে। রুমে গিয়েই পটির গন্ধ পায়। খুঁজতে খুঁজতে দেখে খাটের নিচে হলুদ মিয়ার পাহাড়। ড্রয়িং রুমে এসে মহসিনকে বড় আব্বুর কোলে দেখে জিজ্ঞেস করলো তাকে সূচু করিয়ে কোলে নিয়েছে কিনা। বড় আব্বু অবাক হয়ে বলল, কেন সূচু করানো হয়নি? বলতে বলতে মহসিনকে উঁচু করতেই দেখলো তার পাঞ্জাবিতে হলুদ রঙটা ফুটে আছে। ভাই বিশ্বাস কর, পুরো ঘটনা শোনার পর হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খেয়েছি আমি।
পেটে পুরো খিল ধরে গিয়েছিল। অল্পের জন্য আম্মুর হাতে ঝাড়ুর বাড়ি খায়নি। তোবার হাসি যতটুকু কমেছিল ভাতিজার হাগার কাহিনী বলতে গিয়ে তার চেয়েও বেশি বেড়ে গেছে। হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল কাত হয়ে। প্রার্থনাও হাসছে তার কথা শুনে। দুজনের হাসাহাসির মাঝে প্রার্থনার ফোনটা বেজে উঠল। প্রার্থনা তোবার পাশে শুয়ে আছে। এখন বিছানার উপর থাকা ফোনটা হাতে নিয়ে দেখল রোহান কল করেছে। ভালো মন্দ জিজ্ঞেস করার পর রোহন বলল, তোর পাশে ওটাকে? তোবা। বলতে বলতে তোবার মুখের দিকে ফোন ঘুরিয়ে ধরল প্রার্থনা। প্রথমে হকচকাল তোবা, তারপর ঠেলে সরিয়ে দিল প্রার্থনার হাত। শোয়া থেকে উঠে দূরে সরে গেল কিছুটা। খটমট করে তাকালো প্রার্থনার দিকে। প্রার্থনা ফোন ঠিক করে মুখের সামনে ধরতেই ওপাশ থেকে রোহান বলল, তোবার কপালে কি হয়েছে? কই কিছু না তো। বলতে বলতে ঘাড় ঘুরিয়ে তোবার মুখের দিকে তাকালো। দেখলো সত্যি সত্যি তোবার কপালের ডান পাশ লাল হয়ে ফুলে আছে। মনে হচ্ছে মৌমাছি হুল ফুটিয়েছে বা চোখা কিছুর সঙ্গে মাথা ঠুকে গিয়েছিল। এতক্ষণ তো নজরে এলো না এই দৃশ্য। তার ভাই এক নজরেই কিভাবে লক্ষ্য করলো। ভীষণ বিস্মিত হলো প্রার্থনা। পর মুহূর্তে খেয়াল হলো তোবা আজ এসেছিল লম্বা ঘোমটা টেনে, যার ফলে কপাল ঢেকেছিল, তাই ওর নজরে আসেনি। বিছানায় শোয়ার কারণে মাথা থেকে ওড়না সরে গেছে, তাই সহজেই রোহানের নজরে এসেছে। তোর কপালে কি হয়েছে? তোবা গোমরা মুখে বলল, মৌমাছি হুল ফুটিয়েছে। কিভাবে? বাড়ি যাওয়ার পথে মেহগুনি গাছে একটা মৌমাছির চাক আছে না, কে যেন ওটাতে ঢেল ছুঁড়ে চলে গিয়েছিল। ওখান থেকে যাওয়ার সময় আমাকে পেয়ে বজ্জাত মৌমাছি আমাকে হুল ফুটিয়ে দিয়েছে। আল্লাহ, কি বলছিস? ব্যথা করছে না? ওষুধ খেয়েছিস? ব্যথা আবার করবে না, কিন্তু এখন ব্যথা কমে গেছে। ওষুধ খাসনি? না। কেন? সামান্য মৌমাছি হুলফুল খেয়ে কে ওষুধ খায়? জ্বর হলে ওষুধ খেতে ইচ্ছে করে না, আর এই সামান্য মৌমাছির হুল খেয়ে ওষুধ খাবো? ফোনের ওপাশ থেকে রোহান গম্ভীর গলায় বলল, একটা হুল খেয়ে ওর স্বাদ মেটেনি বোধ হয়। ওকে ধরে মৌমাছির চাকের ভেতর ঢুকিয়ে দিয়ে আয় প্রার্থনা। রোহানের কথা শুনে তুবা নাকের পাটা ফুলিয়ে ফেলল। সে কখন বলল একটা হুল খেয়ে তার স্বাদ মেটেনি? বেটা গোমরা মুখ হুতুম। অন্যদিকে ঘুরে বসে রইল সে। প্রার্থনা ভাইয়ের সঙ্গে কথা শেষ করে ফোন রেখে দিল। তুবার দিকে তাকিয়ে বলল, এভাবে মুড নিয়ে বসে আছিস কেন? তোর ভাইকে আমার একদম পছন্দ না। প্রার্থনা কপালে ভাঁজ ফেলে বলল, তোর পছন্দ হলেই কি বা আর না হলেই বা কি? তুই তো আর আমার ভাইকে বিয়ে করছিস না যে তোকে পছন্দ করতে হবে। প্রার্থনার কথা শুনে খেপে গেল তুবা। বিছানার ওপর থেকে বালিশ নিয়ে প্রার্থনাকে মারতে শুরু করলো। শয়তান, তোর ভাইকে কেন বিয়ে করব আমি? দুনিয়ায় কি ছেলের অভাব যে তোর গোমরা মুখ হুতুম ভাইকে বিয়ে করতে হবে? প্রার্থনা তোবার হাতের বালিশ শক্ত করে ধরে বিস্ময় নিয়ে বলে, এই বেরি, এমন খেপেছিস কেন? আমি তো কথার কথা বলেছি। তোকে কি সত্যি সত্যি আমার হ্যান্ডসাম ভাইয়ের বউ বানাবো নাকি? পাগলে ধরেছে নাকি আমাকে? প্রার্থনার কথা শুনে তোবা আরও খেপে গেল। বালিশ ছুঁড়ে দিয়ে ফোঁস করতে করতে বলে, কি বলতে চাইছিস তুই? তোর ভাই হ্যান্ডসাম আর আমি সুন্দর না? উপর নিচ প্রার্থনা মাথা নাড়ালো। তোবা নিজের ওড়না ঠিক করতে করতে বলল, আর আসবই না তোদের বাড়ি। তুবা ঘুরে হাঁটা ধরতে প্রার্থনা লাফিয়ে নেমে তুবাকে আটকালো। তুবা ধস্তাধস্তি করতে করতে বলল, ছাড় আমাকে। আরে ভাই, রাগ করছিস কেন? আমি তো এমনিই বলেছি। তুই অনেক সুন্দর আর কিউট। জিসান ভাইয়ের মতো ভালো একটা বর জুটবে তোর কপালে। প্রার্থনার সঙ্গে না পেরে বিছানায় বসে তুবা বলল, তোর ওই বজ্জাত ভাইয়ের মতো বর চাই না আমার। তাহলে আমার ভাইয়ের মতো বর চাস? একদম না। যারা কম কথা বলে, হাসে না, সবসময় মুখটাকে প্যাঁচার মতন বানিয়ে রাখে, তাদের আমার একদম পছন্দ না। কি, আমার ভাইয়া প্যাঁচার মতো মুখ বানিয়ে রাখে? হ্যাঁ, তোর চোখে সমস্যা আছে, দ্রুত ডাক্তার দেখা। সমস্যা তোর ভাইয়ার মাথায়। তোর এমন কেন মনে হচ্ছে? আমাকে মৌমাছির চাকের ভেতর ঢুকিয়ে দিতে বললো কেন? ঠিকই তো বলেছে। হোলের গোতা একটা খেয়ে তো তোমার শিক্ষা হয়নি। তুবা কটমট করে তাকিয়ে রইল কিছুক্ষণ। বসা থেকে উঠে বলল, থাক তুই, গেলাম আমি। প্রার্থনা টেনে ধরে বলল, এত রেগে যাচ্ছিস কেন? নোটটা নিয়ে যা, কালকে কলেজে গিয়ে নেব, ছাড় এখন। বুঝলাম না, বিড়াল থেকে হঠাৎ এমন বাঘিনী হলি কেন? তুবা কথা বলল না। তার ভীষণ রাগ হচ্ছে। প্রার্থনা তাকে পেছন থেকে জড়িয়ে ধরে উঁচু করে বলল, ও লে রাগ করে না বাবু, চলো তোমাকে ফিরার খাওয়াই। বান্ধবী, দেখ তালগাছ। প্রার্থনার এহেন কথা শুনে সেদিক পানে তাকালো তুবা। দেখলো লম্বা চওড়া এক যুবক হেঁটে যাচ্ছে। অনেকটাই লম্বা, ঠিক তালগাছের মতোই। যুবকের মুখ দেখা যাচ্ছে না, হয়তো সিনিয়র হবে। তুবা ঘাড় ঘুরিয়ে প্রার্থনার মুখের দিকে তাকিয়ে বলল, কাকে কি বলছিস ভাই? ওটা হয়তো সিনিয়র হবে। শুনতে পেলে তোর ঠ্যাং খোঁড়া করে দেবে, মুখ ভেঙে কস্টেপ দিয়ে আটকে দেবে। জীবনেও আর মুখ থেকে কথা বের করতে পারবি না। সিনিয়রদের চিনিস না তুই? তারা কেমন হয়? র্যাগিংয়ের কথা ভুলে গেছিস? সেদিন কি হয়েছিল মনে নেই?
আরে ভাই চিল, সে শুনতে পাবে কিভাবে? আমি তো আসতে বলেছি, সে শুনতে পায়নি। তুই টেনশন করা বাদ দে। আচ্ছা ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। চল। দুজন ক্লাসে আসার পর জানতে পারলো নতুন লেকচারার এসেছে গত সপ্তাহে এবং সেই লেকচারার তাদের প্রথম ক্লাস নেবে। লেকচারারকে নিয়ে অনেক মেয়েই নানান রকম কথা বলেছে। লেকচারারের নাম ইলহাম মির্জা। তাকে দেখতে নাকি হিরোর মতো, একবার তাকালে নাকি চোখ ফেরানো দেয়। সকলের কথা শুনে প্রার্থনার তুবাও উৎসাহ হয়ে রইল নতুন লেকচারারকে দেখার জন্য। যদিও কোনো পুরুষকে দেখার জন্য প্রার্থনার তেমন কোনো আগ্রহই কাজ করে না কখনো, কিন্তু আজ ক্লাসমেটদের বর্ণনা শুনে দেখার আগ্রহ বেশ। প্রার্থনা অসুস্থ ছিল, তাই প্রায় 2 সপ্তাহ ভার্সিটিতে আসেনি। সে আসেনি বলে তুবাও আসেনি, তাই তাদের ইংরেজি লেকচারার যে বদলে গেছে সেটাও জানতে পারেনি। মাঝখানে পেরিয়ে গেছে অনেকটা সময়, বদলে গেছে অনেক কিছু। প্রার্থনার তুবা এখন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। কলেজের গণ্ডি পার করে ফেলেছে তারা অনেক দিন হলো। যথাসময়ে ক্লাসে প্রবেশ ঘটল ইলহাম মির্জার। তাকে দেখে 2 বান্ধবী ভীষণ অবাক। একেই তো তখন তালগাছ বলল প্রার্থনা। দুজন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ইলহাম মির্জাকে। প্রার্থনা মনে মনে বলল, দেখতে মন্দ না, কিন্তু সবাই যেভাবে বলল অতটাও হ্যান্ডসাম না। পুরো তালগাছের মতো দেখতে, শুধু মাথার উপর পাতাগুলো নেই। তুবা প্রার্থনার দিকে চেপে এসে ফিসফিস করে বলল, সত্যি অনেক হ্যান্ডসাম, তাই না? কচু। প্রার্থনার কথা শুনে সোজা হয়ে বসলো তুবা। এত হ্যান্ডসাম একজন পুরুষকে দেখে এই মেয়ের কচুর কথা স্মরণ হলো। ইলহামের মুখের দিকে তাকিয়ে রোহানের কথা স্মরণ হলো তুবার। হঠাৎ ওই গোমরামুখ হুতমের কথা স্মরণ হলো কেন? হবে না কেন? এই লেকচারারও তো ওই গোমরামুখ হুতমের মতোই চোখ মুখ গম্ভীর করে রেখেছে। এরকম মানুষ তোমার একদম পছন্দ নয়। এই লেকচারারকে সে আর হ্যান্ডসাম বলবে না। ইলহাম বই খুলতে খুলতে বললে, এভরিওয়ান, হেয়ার ডিড উই লিভ অফ ইন দ্য লাস্ট ক্লাস? প্রার্থনা বিড়বিড় করে বলল, আমি বাড়িতে শুয়েছিলাম। তোমার তার দিকে একবার তাকালো, কিন্তু কোনো কথা বলল না। ইলহাম চোখ তুলে সামনে নজর বোলালো সকলের উপর। দেখলো একজন মেয়ে অমনোযোগী হয়ে বসে আছে। গলার আওয়াজও বাড়িয়ে সে বলল, এক্সকিউজ মি মিস, প্লিজ পে অ্যাটেনশন টু মি। হকচকে সামনে তাকালো প্রার্থনা। লেকচারার কি তাকে বলল কথাগুলো? সেই তো অমনোযোগী হয়ে বসেছিল। পুরো ক্লাসে লেকচারারের বক বক শুনল প্রার্থনা। তার কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। ভেতর থেকে কেমন ছটফট করছে, অস্থির লাগছে। প্রার্থনা নিজের মনকে বোঝালো অসুস্থতার কারণে এমন লাগছে। ক্লাস শেষে লেকচারার বেরিয়ে যাওয়ার আগে প্রার্থনার দিকে তাকিয়ে বলল, মিস, সি মি ইন মাই অফিস আফটার ক্লাস। প্রার্থনা বড় বড় চোখ করে ইলহামের দিকে তাকালো। তাকে বলেছে? তার দিকেই তো তাকিয়ে আছে মনে হচ্ছে। সে আশেপাশে নজর বুলিয়ে দেখল প্রায় সবাই তার দিকে তাকিয়ে আছে। প্রার্থনার হৃদস্পন্দন বেড়ে গেল প্রচণ্ড। তোবা তার দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, তোকেই বলেছে। প্রার্থনা শুকনো ঢোক গিলল। উঠে দাঁড়িয়ে নিজের দিকে আঙুল তাক করে বলল, স্যার আমি। ইলহাম মাথা নেড়ে বেরিয়ে গেল রুম থেকে। প্রার্থনা এক প্রকার হাঁ করে দরজার দিকে তাকিয়ে রইল। তাকে দেখা করতে বলল কেন?